ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1, বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে, সামনে কে বসেছিল? হালদার মহাশয়। একের 2, ধান জব ইত্যাদি ফসল কোন মাসে পাকে? আশ্বিন কার্তিক মাসে। একের 3, কখানা বইরে? ডাম্বেলের প্রশ্নের জবাবে বুকু বলেছিল সব মিলিয়ে 7-8টা। একের 4, নানান আখরে ভরি। আখরে শব্দটির অর্থ বর্ণ বা অক্ষর আর কি, বর্ণ এখানে আছে। একের 5, পারাকার দুপ্রহর ভালোবাসি কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25 সংখ্যক কবিতা। 2-এর 1 বলেছে উত্তরপাড়া থেকে ছেনুমাসি এবং বেনুমাসিরা কিভাবে এসেছিলেন? এটা বইয়ের 92 পাতায় আছে, রিক্সা করে এসেছিলেন। 2-এর 2, চাষিরা কহিল তারা কি বলেছিল? এটা আছে বইয়ের 65 পাতায়। চাষিরা এসে বলেছিল যে 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, গায়ের একটা ঘরও খেতে পাবে না। 2-এর 3 বলেছে ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরবার জন্য ছুটতাম। লেখক এখানে কোন বীজের কথা বলেছে? এই যে শিমুল গাছ অনেকে দেখিয়াছো। শিমুল ফল যখন রৌদ্রে ফাটিয়া যায় তখন তাহার মধ্য হইতে বীজ তুলার সঙ্গে উঠতে থাকে। এখানে শিমুল ফলের বীজের কথা বলা হয়েছে। 2-এর 4 বলেছে অবশেষে থামে সব, তখন কি নির্জন হয়ে যায়? তখন ডেক নির্জন হয়ে যায়। এটা হাওয়ার গান থেকে দিয়েছে। বুদ্ধদেব বসুর হাওয়ার গান। এই যে অবশেষে থামে সব, ডেক হয় নির্জন। তাহলে কি নির্জন হয়ে যায়? ডেক নির্জন হয়ে যায়। 2-এর 5 বলেছে তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি কার পাশে কেন দাঁড়াতে বলেছেন? এটা হচ্ছে দাঁড়াও কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের। এই যে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তাহলে কার পাশে দাঁড়াতে বলেছে? মানুষের পাশে দাঁড়াতে বলেছে। কেন না, মানুষ বড় অসহায় হয়ে গেছে, সে কাঁদছে, তাই তার পাশে দাঁড়াতে বলেছে। 3-এর 1 দিয়েছে দেখো গে তার আমার মত ভিন্ন নয়। বক্তা কে? বক্তা হচ্ছে জমিদার বেনি ঘোষাল। কাদের মত? বেনি ঘোষাল এবং রমা, এই দুজনের মতের কথা বলা হয়েছে। মতটা কি? মতটা হলো যে এখান থেকে লিখবে যে 100 বিঘা মাঠের পূর্ব ধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম আর উত্তর ধারে উচ্চ গ্রাম, শুধু দক্ষিণ ধারে বাঁধটা ঘোষাল আর মুখুজ্জেদের। এই দিক দিয়ে জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে, বৎসরে 200 টাকার মাছ বিক্রি হয়ে যায় বলে জমিদার বেনিবাবু তা কড়া পাহারায় আটকিয়ে রেখেছে, এবং সেই বাঁধ কেটে জল বের করে দিতে তিনি রাজি নন। কারণ জল বের করে দিলে 200 টাকার মাছের 200 টাকা তার ক্ষতি হয়ে যাবে। তো এইখানে এই মতের কথা বলা হয়েছে। 3-এর 2, মালিক কোথাও নাই। কিসের মালিক? সেটি কোথায় বাঁধা ছিল? তার অবস্থা কেমন ছিল? এটা পাড়াগার দুপ্রহর ভালোবাসি। তো এখানে বলেছে কিসের মালিক? একটা ডিঙির মালিক। তাহলে এই যে ডিঙির মালিক, সেটি কোথায় বাঁধা আছে? সেটি জলশিরি নদীর পাশে একটি হিজল গাছে বাঁধা আছে। আর নদীটির এই নৌকাটির তার অবস্থাটি কেমন? এই যে ঝাঁঝরা ফোফরা জীর্ণ ডিঙিখানি। তাহলে এখানে কিসের মালিক? ডিঙির মালিক। সেটা কোথায় বাঁধা আছে? জলশিরির কাছে একটি হিজল গাছে বাঁধা আছে। আর ডিঙিটির অবস্থা কেমন? ঝাঁঝরা এবং ফোফরা জীর্ণ একটি ডিঙি। 4-এর 1 বলেছে কি করে বুঝবো গল্পে যে দুটো ছেলের কথা আছে তাদের নাম কি? তাদের মধ্যে মিল বা অমিল এবং তাদের সম্পর্কে তোমার মতামত সংক্ষেপে আলোচনা করো। তাহলে কি করে বুঝবো গল্পে যে দুটো ছেলের কথা আছে? তারা হলো বুকু এবং ডাম্বেল। আশাপূর্ণা দেবী রচিত। আপাত দৃষ্টিতে তাদের মধ্যে প্রকৃতিগত অমিলই বেশি দেখা যায়। বুকু ছেলেটি অনর্গল কথা বলে, কিন্তু বিশেষ কোনো দুরন্তপনার পরিচয় পাওয়া যায়নি। অপরপক্ষে ডাম্বেল ছেলেটি অত্যন্ত দুরন্ত আর ধ্বংসাত্মক। অন্যের বাড়িতে গিয়ে সভ্য আর ভদ্র হয়ে থাকার শিক্ষাও তার নেই। আবার এদের মধ্যে মিলও আছে। বুকু যেমন বেফাঁস কথাবার্তা বলে তার মাকে অতিথিদের সামনে অপদস্থ করেছে, স্কুলে ভর্তি হওয়ার প্রসঙ্গে ডাম্বেলও তাই করেছে। একটি কথা দুজনের সম্বন্ধেই বলা যায় যে শিশুসুলভ অপরিণত বুদ্ধির জন্যই উচিত অনুচিত বা ভালো মন্দের সঠিক বোধ তাদের জন্মায়নি, ফলে তাদের দুজনের আচরণই তাদের অভিভাবকদের অপদস্থ করেছে। 4-এর 2 বলেছে এই বাড়ি যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। বাড়িটির কোন নদীর তীরে অবস্থিত? তাকে কারা ঘিরে রয়েছে? বাড়িটির সঙ্গে গ্রামীণ প্রকৃতির একাত্মতা যে ছবি আঁকা হয়েছে তা নিজের ভাষায় লেখো।
তাহলে এটা হচ্ছে তোমার জসীমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতা থেকে নেওয়া হয়েছে। বাড়িটা তাহলে কোন নদীর তীরে অবস্থিত? গড়াই নদীর তীরে অবস্থিত। তারা তাকে কারা ঘিরে রয়েছে? এই যে কবিতায় নদী তীরের এই কুটিরটি যেন প্রকৃতির মমতায় অসীম স্নেহে লালিত। জীবনের সব চাঞ্চল্য, অস্থিরতা, দ্বন্দ্ব এখানে যেন থেমে গেছে। গাছপালার ছাওয়ায়, বুনো ফুলের আয়োজনে, শিম, লাউ, কুমড়ো ফুলের দোলায়, নোটে শাকের লাল রঙের ঢেউয়ে কুটিরটি সকলে চোখে পড়ে। কুটিরটিকে কারা ঘিরে লিখেছে? লিখবে লতা পাতা ফুল মায়ায় ঘিরে রয়েছে। কুটিরটিকে লতা পাতা ফুল মায়ায় ঘিরে রয়েছে। আর বাড়িটার সঙ্গে যে গ্রামীণ প্রকৃতির, তো এটা লিখবে যে তারপরে হচ্ছে কোথায় গেল যেন, দ্বন্দ্ব থেমে গেছে, গাছের ছায়া, নোটে শাকের লাল রঙ সহজেই চোখে পড়ে। কুটিরের নির্জন উঠানে নোংরা ডোবা থেকে ছোট ছোট ছানা নিয়ে ঘুরে বেড়ায় মেয়ে ডাহুকেরা। বনের পাখিরা মানুষের বসতির খবর না রেখেই পরম আনন্দে গান শোনায়। উঠানের নরম রোদে মটর, মসুরের ডাল শুকায়, কালো জিরে, ধনে, লঙ্কা, মরিচ যত্নে সাজানো থাকে। এইসব বিচিত্র রঙের আলপনা কবিকে মুগ্ধ করে। আকাশের মেঘ তার চলার পথে দু চোখ ভরে এই আশ্চর্য সুন্দর দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। 4-3 বলেছে মানুষের জীবনে ছায়া মাত্র। কার জীবন মানুষের জীবনে ছায়া মাত্র? লেখকের এমন কথা বলার কারণ কি? গাছের জীবন হচ্ছে মানুষের জীবনে ছায়া মাত্র। গাছের কথা প্রবন্ধে জগদীশচন্দ্র বসু বলেছেন, গাছপালাকে ভালোবাসতে শিখে তিনি অনুভব করেছেন যে মানুষের মতোই গাছেরাও আহার করে, দিনে দিনে বাড়ে। মানুষের মতোই তাদেরও অভাব, তাদেরও দুঃখ কষ্ট আছে, জীবন ধারণের জন্য সদা ব্যস্ততা আছে। কিন্তু মানুষ যেমন প্রতিকূল অবস্থায় বাধ্য হয়ে চুরি ডাকাতি করে, কোনো কোনো গাছের মধ্যেও সেই প্রবৃত্তি দেখা যায়। মানুষের বিভিন্ন সদ্গুণ যেমন পারস্পরিক সাহায্য, বন্ধুত্ব, এমনকি মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগও গাছের মধ্যে দেখা যায়। মানুষ মায়ের মতোই প্রয়োজনে সন্তানের জন্য জীবন ত্যাগও গাছের মধ্যে দেখা যায়। মানুষের সঙ্গে গাছের সাদৃশ্যমূলক ধর্ম লক্ষ্য করেই লেখক গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র মন্তব্যটির অবতারণা করেছেন। পাঁচে আসে, পাঁচে এগুলো হচ্ছে পথের পাঁচালী থেকে দিয়েছে। বলেছে, ও তুমি কাদের বাড়ি এসেছো খোকা কথাটা কে বলেছিল? এটা আছে পাঁচালী বইয়ের, পথের পাঁচালী বইয়ের 48 পাতায়। এই যে তুমি কাদের বাড়ি এসেছো খোকা কথাটা বলেছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী, যে সকালে স্নান করার জন্য পুকুর ঘাটে আসিয়াছিল। জলে নামিতে গিয়া পুকুরের পাড়ে নজর পড়াতে সে দেখিল পুকুর পাড়ের কলা বাগানে একটি অচেনা ছোট ছেলে একখানি কঞ্চি হাতে কলা বাগানের একবার এদিক একবার ওদিক পায়চারি করিতেছে ও পাগলের মতো আপন মনে বকিতেছে। সে ঘোড়া নামাইয়া কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? তাহলে লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রীর উক্তি। 5-2 দিয়েছে অপু টুটুকে প্রথম কোথায় দেখেছিল? পথের পাঁচালী বইয়ের 62 পাতায় রয়েছে এটা। অপুর মনে আছে প্রথম যেদিন সে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় ভর্তি হইতে যায়, সেদিন সে এই ছেলেকে, এই যে অপুর চেয়ে বয়সে পটু কিছুটা ছোট, অপুর মনে আছে প্রথম যেদিন সে প্রসন্ন গুরু মহাশয় পাঠশালায় ভর্তি হইতে যায়, সেই দিন এই ছেলেটিকে সে শান্তভাবে বসিয়া তালপাতা মুখে পুড়িয়া চিবাইতে দেখিয়েছিল। তাহলে প্রসন্ন গুরু মহাশয় পাঠশালাতে প্রথম দিন যেদিন গেছিল অপু, সেদিন দেখেছিল। 5-3 অপু বলিল, ওটা কি রাংতা? আসলে ওটা কি ছিল? এটা আছে পথের পাঁচালী বইয়ের 50 পাতায়। এই যে অমলা হাসিয়া বলল, রাংতা হবে কেন? সোনার পাত দেখনি অপু? অপু সোনার পাত দেখে নাই। সোনার রং কি অত রাঙা? সোনার পাতখানা নাড়িয়া চাড়িয়া ভালো করে দেখিতে লাগলো। তাহলে ওটা ছিল সোনার একখানি পাত। 5-4 বলেছে, তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠলো। সে কে? সে হচ্ছে দুর্গা। এটা আছে বইয়ের পথের পাঁচালী বইয়ের 61 পাতায়। এই যে খাইতে বসিয়া দুর্গা বলিল, পাতাল করে তরকারিটাকে সুন্দর খেতে হয়েছে মা। তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠলো। তাহলে বক্তা হলো দুর্গা। সে কি খাচ্ছিল? সে পাতাল করে তরকারি খাচ্ছিল। 5-5 আবার 4 পয়সা দিয়ে কিনেছে। কে কি কিনেছিল? এটা আছে বইয়ের 67 পাতায়। এই যে শকুনের ডিম, শকুনের ডিম অপু 4 পয়সা দিয়ে কিনেছে। অপু শকুনের ডিম 4 পয়সা দিয়ে কিনেছে। 6-1 বলেছে, চড়ুইভাতি করবি অপু? কারা চড়ুইভাতি করেছিল? কোথায় করেছিল? সংক্ষেপে চড়ুইভাতির বিবরণ লেখো। অপু, দুর্গা আর বিনি চড়ুইভাতিটা করেছিল নীলবনি রায়ের জঙ্গলময় ভিটে পরিষ্কার করে, সেখানে তারা করেছিল। দিনটা ছিল বসন্তের একটা দিন। দুর্গা অপুকে চুপি চুপি চড়ুইভাতির ইচ্ছেটা জানায় আর সঙ্গে সঙ্গে অপু তাতে রাজি হয়ে যায়। নীলবনি রায়ের জঙ্গলময় ভিটেটা পরিষ্কার করে সেখানে বনভোজনের আয়োজন করা হয়েছিল।
অপু দুর্গা ঘর থেকে চুপিসারে চাল ও তেল নিয়ে আসে, তারপর ছোট একটা মাটির হাঁড়িতে ভাত চাপানো হয়। এমন সময় বিনি তাদের সঙ্গে যুক্ত হয়। সেও উৎসাহের সঙ্গে কাঠ ও জল নিয়ে আসে। রান্নার দায়িত্ব নেয় দুর্গা। ভাত, বেগুন ভাজা, মেটে আলু সেদ্ধ এই ছিল তাদের চড়ুই ভাতির আহার। অথচ কলাপাতার সেই খাবার খেতে খেতে তারা যেন স্বর্গীয় সুধা অনুভব করে। নুনের অভাবও তাদের মনের আনন্দকে দমিয়ে দিতে পারেনি। সামান্য আয়োজন, অথচ তাই তাদের তিনটি শিশু হৃদয়কে আলোড়িত করেছিল। খেজুর তলায় ঝরে পড়া খেজুর পাতার পাশে বসে এমন বনভোজন তাদের জীবনে একটি নবতর অভিজ্ঞতার ছাপ রেখে যায়। 6-2 বলেছে, তারই পারে যে ভাঙা মন্দিরটা আছে, কার পারে কিসের মন্দির, এই প্রসঙ্গে স্বরূপ চক্রবর্তীর গল্পটি সংক্ষেপে আলোচনা করো। লিখবে যে অপুদের ঘরে জানলার কয়েক হাত দূরে বাড়ির পাঁচিলের ওপাশ থেকে পাঁচিলের গা ঘেঁষে এক বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হয়েছে। তারপরে লিখবে সেই আগাছা জঙ্গলের কোথাও একটা মজা পুরনো পুকুর আছে, তার পাড়েই একটি ভাঙা মন্দির আছে। সেই মন্দিরটি হচ্ছে বিশালক্ষী দেবীর মন্দির। তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা। আর স্বরূপ চক্রবর্তীর ঘটনাটা লিখবে যে গ্রামের স্বরূপ চক্রবর্তী ভিন গাঁ থেকে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন। সন্ধ্যার সময় নদীর ঘাটে নেমে আসতে পথের ধারে দেখলেন একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়িয়ে। স্থানটি লোকালয় থেকে দূরে, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছিল, পথে কেউ কোথাও নেই। এমন সময় নিরালা বনের ধারে একটি অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দস্তুর মতো বিস্মিত হলেন। কিন্তু তিনি কোনো কথা বলার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্বমিশ্রিত অথচ মিষ্টি সুরে বলিল, আমি গ্রামের বিশালাক্ষী দেবী। গ্রামে অল্পদিনে ওলা ওঠার মোড়ক আরম্ভ হবে। বলে দিও চতুর্দশী রাত্রে পঞ্চানন্দতলায় 108টা কুমড়ো বলি দিয়ে যেন কালী পূজা করে। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে স্তম্ভিত স্বরূপ চক্রবর্তী চোখের সামনে মেয়েটি চারিধারে শীত সন্ধ্যায় কুয়াশায় ধীরে ধীরে যেন মিলিয়ে গেল। এই ঘটনার দিন কয়েক পরে সত্যিই সেবার গ্রামে ভয়ানক মড়ক দেখা দিয়েছিল। সাথে দাগে আসে, সাথে দিয়েছে বাক্যে প্রয়োগ করে দেখাও গুণবাচক বিশেষ্য, আত্মবাচক সর্বনাম, বিশেষণের বিশেষণ, আবেগসূচক অব্যয়। আচ্ছা, বাক্যে প্রয়োগ করতে বলেছে যে ভাব বা গুণবাচক বিশেষ্য, যেমন হচ্ছে দয়া মানব জাতির পরম ধর্ম বা সততা মহান গুণ, দয়া সততা এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। এরপরে আছে আত্মবাচক সর্বনাম। এই যে ছেলেটি নিজেই কবিতাটি রচনা করেছে বা প্রধানমন্ত্রী স্বয়ং কথা দিয়েছেন, তাহলে এই যে আপন, আপনারা, স্বয়ং, খোদ, নিজে এগুলো হচ্ছে তাহলে এই যে ছেলেটি নিজেই কবিতাটি রচনা করেছে, প্রধানমন্ত্রী স্বয়ং কথা দিয়েছেন বা চাচা আপন প্রাণ বাঁচা, তো এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। এরপরে আছে বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ, এই যে বিশেষণের বিশেষণ, লোকটা অতি চালাক, তুমি খুব সুন্দর ছবি আঁকতে পারো, আমার ঠাকুমার মাথার চুল এখনো কুচকুচে কালো, এই যে অতি খুব, এগুলো হচ্ছে বিশেষণের বিশেষণ। আর আছে আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয় এই যে আবেগসূচক ভাব প্রকাশক বা আবেগসূচক অব্যয় বাক্যে প্রয়োগ, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এমন খারাপ কাজ করার জন্য তোমাকে ধিক, বেশ এঁকেছো তো ছবিটা, হায় তার কি নিদারুণ কষ্ট। সাথে 2 দিয়েছে লোকটার অজানা থাকলো, নাবাচক বাক্যে রূপান্তর, লোকটার জানা থাকলো না। সাথে 3 বলেছে প্রশ্নবোধক বাক্য কাকে বলে, উদাহরণ দাও। প্রশ্নবোধক বাক্য কাকে বলে লিখবে যে বাক্যে কোনো ভাব বা ঘটনা বা বিষয় সম্পর্কে কোনো একটা জিজ্ঞাসার ভাব প্রধানভাবে প্রকটিত হয়ে ওঠে তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমন তোমার শরীর এখন কেমন আছে। সাথে 4 দিয়েছে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া ব্যবহার করে একটি বাক্য লেখো। লিখবে অনন্যা বলেছে একটি বাক্য লিখতে বলেছে, অনন্যা বাড়ি ফিরে বাজার গেল, এখানে ফিরে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, গেল হলো সমাপিকা ক্রিয়া। 7 5 দিয়েছে চোখ অথবা মাথা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। আচ্ছা, চোখ হচ্ছে যেমন হচ্ছে প্রকৃত জ্ঞান লাভ করা, প্রথমে লোকটি সরব বুঝতে পারেনি, পরে তোমার কথায় চোখ ফুটলো। আর একটা হচ্ছে প্রমাণ সহ বোঝানো, দিদি ভাই আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দোকানে দাড়িপাল্লাটি গোলমেলে। আর একটা হচ্ছে মাথা।
শিরোধার্য করা, সেনাপতির আদেশ মাথা পেতে নিয়ে সৈন্যদল বীর বিক্রমে শত্রু শিবির জয়ের জন্য এগিয়ে গেল। আর একটা প্রভুত্বের ভাব, শ্যামবাবু পাড়ার অনুষ্ঠানে বেশি চাঁদা দিয়ে এমন ভাব করছেন যেন তিনি সবার মাথা কিনে নিয়েছেন। আর এর সাথে একটা আছে, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে একটা দৈনিক সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লিখতে বলছে। তো লিখবে, মাননীয় সম্পাদক মহাশয় সমীবেশু বলে আনন্দবাজার পত্রিকা ঠিকানা দিয়ে দেবে। বিষয় হচ্ছে হাসপাতালের সামনে শব্দ দূষণের অত্যাচারজনিত সমস্যা। সবিনয় নিবেদন, হাসপাতালে ঢোকার মুখে গেটের সামনে বড় বড় অক্ষরে লেখা ধীরে শব্দ করুন। অথচ কি অদ্ভুত ব্যাপার, ঠিক যেন সেখানটাতেই গাড়ির হর্ন, মাইকের প্রচার, পুজোর বাজনা থেকে যাবতীয় শব্দ দূষণ কেন্দ্রিক ব্যাপার নিজের পসরা খুলে বসেছে। হাসপাতালে মুমূর্ষ রোগীদের পাশাপাশি অনেক হৃদরোগীও চিকিৎসাধীন থাকেন, যাদের পক্ষে মাইক বাজিয়ে উৎসব পালন বা প্রচারের এই অত্যাচার মৃত্যুবানও হয়ে উঠতে পারে। রোগীরা যাতে কোনোভাবেই উত্তেজিত হয়ে না পড়ে সেই কারণে কঠোরভাবে হাসপাতালের সামনে শব্দ দূষণ মাত্রাকে নিয়ন্ত্রণে রাখা উচিত। অসুস্থ মানুষদের সুবিধার্থে এটুকু সংবেদনশীলতা মানুষের কাছ থেকে আশা করা যেতেই পারে। দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদেরও কর্তব্য এইটুকু সংযম রক্ষা করা। আমাদের সামান্যতম সাবধানতার জন্য যদি কোনো মুমূর্ষু মানুষের কিছু সুবিধা করা যায় বা তার জীবন দান করা যায়, তাহলে অবশ্যই আমাদের সে বিষয়ে খেয়াল রাখা উচিত। পাশাপাশি এও মাথায় রাখা উচিত, আমাদের অসাবধানতা ও অসংযমের কারণে আমরা কাউকে মৃত্যু মুখেও ঠেলে দিতে পারি, সেটাও এক প্রকার প্রাণ নাশেরই শামিল। এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে আপনাদের বহু প্রচারিত দৈনিকের আমি সাহায্য প্রার্থী। আশা করি আমি পত্রটি জনস্বার্থে প্রচারিত করে আমাকে বাধিত করবেন। নমস্কারান্তে বলে নাম লিখে দেবেন।